নমস্কার, আমি অর্পিতা। ইচ্ছে ডানার অরুণাচল ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটি অরুণাচল ভ্রমণের দ্বিতীয় পর্ব, ভালুকপং থেকে দিরাং যাওয়ার পথের গল্প। ওদিকে কোথায় গেল কে জানে। এই পর্বে রয়েছে ভালুকপং থেকে দিরাং যাওয়ার সাইট সিন, ভালুকপংয়ের অনেকগুলি হোটেলের ফোন নাম্বার। ভিডিওটি তাই স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ করলাম। ওয়েলকাম টু অরুণাচল, দ্য ল্যান্ড অফ রাইজিং সান। আমি আপনাদের হোস্ট অর্পিতা, নিয়ে যাব অরুণাচলের দ্বিতীয় পর্বে। এখানে আমি ভালুকপংয়ের কয়েকটি হোটেলের নাম্বার আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। হোটেল এসডিসি, এটি ছিল ভালুকপংয়ের আমাদের আস্তানা। আমরা কিন্তু এই হোটেলটি আগে থেকে বুকিং করে যাইনি, ওখানে গিয়ে হোটেলটি দেখে অন স্পট বুকিং করেছি। ভালুকপং বাজার থেকে এই হোটেলের দূরত্ব ওই 10 থেকে 12 মিনিটের পায়ে হাঁটা পথ। এটি ছিল হোটেলের ডাইনিং হল আর তার সাইডে ছোট্ট একটি রিসেপশন, আর এটি হোটেলের একটি রুম ট্যুর। এই হোটেলের ট্যারিফ ছিল 1000 টাকা, যা 12 মাসই একই থাকে। আমার মনে হয়েছে রিজনেবলের মধ্যে হোটেলটি বেশ ভালোই। হোটেলের বাথরুমটিও ছিল কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর তার সাথে ছিল একটি গিজার লাগানো। এটি ছিল আমাদের রুম, হোটেলের যে রুমটাতে আমরা ছিলাম। ছেড়ে দেব বলে রুমটা এতটা গোছানো ছিল না। আর এই লাগোয়া একটা বারান্দা, এই বারান্দাটা বেশ বড়। বারান্দা দিয়ে কিন্তু পাহাড়ও দেখা যাচ্ছে। আর সামনে এই যে হলুদ রঙের বাড়িটি দেখছেন, ওটা একটা স্কুল। আপনি সকালবেলায় অনেক বাচ্চাদের আওয়াজ পাবেন। এই যে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, লুচি তরকারি আর তার সাথে বাদামের একটা চাটনি। গাড়ি ছুটে চলেছে আমাদের প্রথম গন্তব্য দিরাং যাওয়ার পথে টিপ্পি অর্কিড গার্ডেনের উদ্দেশ্যে। আর রাস্তার মাঝে এই পাহাড়ি পথের শোভা। আমি আপনাদের সবাইকে বলবো এই রাস্তার ভিডিওটি দেখার জন্য। হয়তো আপনাদের একটু বেশি মনে হবে আমার এই রাস্তার ভিডিও, তবে কি জানেন, পাহাড়ের পথে যাওয়ার এই যে রাস্তার শোভা, তা কিন্তু সব সময় মনোমুগ্ধকর হয়। সবুজের নেশায় বুঁদ পাহাড়, হঠাৎ প্রচন্ড রোদ্দুরে হাসতে থাকে ভেজা ভেজা খামে। কাটাকুটির অঙ্ক ভুলে তক্ষুনি হয়ে যায় মাজুলি দ্বীপের মতোই নিঝুম। বর্ষা শরৎ ওলট পালট, আরেকখানা কামেং নদী মনের কোণে। নীল ফুলের মতো অবাধ বিষণ্ণতা হয়তো গনে। পৌঁছে গেছি দিরাং যাওয়ার পথে। ভালুকপং থেকে আমাদের প্রথম সাইট সিন টিপ্পি অর্কিড গার্ডেন। এখানে প্রচুর পরিমাণে অর্কিড রয়েছে, তবে আমরা যে সময়টা গেছিলাম সেটা ফুলের সময় না বলে কিছু সংখ্যক অল্প অর্কিড ফুলই আমরা দেখতে পেয়েছি। বলে রাখি, এখানে ঢোকার জন্য কিন্তু টিকিটের ব্যবস্থা রয়েছে। পার হেড 10 টাকা করে টিকিট লাগে এখানে ঢুকতে গিয়ে। এটির ভেতরে ছিল বিভিন্ন প্রজাতির ক্যাকটাস জাতীয় গাছ।
এটি হলো অর্কিড এম্পোরিয়াম। এর ভেতর থেকে অর্কিড কেনাও যায়, কিন্তু এত দূর থেকে আস্তে আস্তে আমাদের মনে হয়েছিল হয়তো খারাপ হয়ে যাবে, তাই আমরা আর কেনার দিকে যাইনি। এখানে বিভিন্ন প্রজাতির অর্কিড আর তার সাথে অর্কিড ফুলের শোভা আমরা দেখতে পেয়েছি। ফুলের সিজনে গেলে এখানে আরো প্রচুর ধরনের অর্কিড পাওয়া যায় দেখতে। অর্কিড এম্পোরিয়াম থেকে বেরিয়ে এই রাস্তাটি যাচ্ছে কামেং নদীর দিকে। অপূর্ব সুন্দর শোভা এই কামেং নদীর, দেখলে মন জুড়িয়ে যায়। ওহ কি জায়গা! ছবি তোলো, কিন্তু সামনে কেউ যেও না। জলটা দেখো, ভালুকপং থেকে দিরাংয়ের দূরত্ব প্রায় 130 কিলোমিটার, আর এই যাত্রা গাড়িতে করতে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা। গাড়ি ছুটে চলেছে ন্যাশনাল হাইওয়ে 13-এর ওপর দিয়ে। সেদিনকে ওয়েদারও ছিল ভীষণ রোদ ঝলমলে, আর তার সাথে পথের ধারের এই সবুজ শোভা। রাস্তা ছিল একদম মাখনের মতন। রাস্তা দিয়ে কোনো জায়গায় যেতে গিয়ে কিন্তু একটুও জার্কিং অনুভব হয়নি। ঢুকে গেছি আমরা বল অফ ফায়ার রেঞ্জের মধ্যে দিয়ে। এখানে যেতে গেলে রাস্তার পাশে অনেক জায়গায় আপনি আর্মি ক্যাম্প দেখতে পাবেন। এসে গেছি আমরা নাবিকা ফলসের সামনে। এই যে পেছনে দেখা যাচ্ছে ফলসটি। এখানে যেতে গিয়ে লুমু ওয়াটারফলস আর নাবিকা ফলস দুটোই পড়ে, কিন্তু যেহেতু এটা সিজন না, তাই লুমু ওয়াটারফলসটা কিন্তু অতটা বেশি আমরা দেখিও নি, দাঁড়াইনি, কারণ তাতে অত বেশি জল ছিল না। এই নাবিকা ওয়াটারফলসটাতেই বেশি জল ছিল, তাই এখানেই দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুলেছি। বর্ষাকালে এই ফলসগুলিতে প্রচুর জল থাকে। ভালুকপং থেকে দিরাং যাওয়ার পথে মাঝে পড়বে এই নেচিফু টানেলস। দীর্ঘ 1 কিলোমিটারের মতন এই টানেলটি বেশ সুন্দর। এই টানেলের পাশ দিয়েও একটি রাস্তা রয়েছে, তবে গাড়ি বেশিরভাগই টানেলের ভেতর দিয়েই যায়। দীর্ঘ পথ চালাতে শরীর জানান দিচ্ছে মাঝে একটু চা হলে বেশ হয়, তাই নিয়েছি ছোট্ট একটা চায়ের ব্রেক। প্রচুর হাওয়া দিচ্ছে এখানে, খিদে পেয়েছে তাই একটুখানি নেমেছি আমরা কিছু খাবো বলে। এখানে একটা মোমোর দোকান আছে, মোমো হাব বলে। এই যে এই দোকানটায় যাচ্ছি কিছু খাবো বলে। ওই রকম ঠান্ডা ওয়েদারে গরম গরম চিকেন মোমো আর তার সাথে চা, ব্যাপারটা একদম জমে ক্ষীর হয়ে গেছিল। আর অনেকক্ষণ হোটেল থেকে বেরানোতে আমাদের সবারই বেশ খিদেই পেয়েছিল। ওই যে দেখা যাচ্ছে দুলদুল থারপালিং মনাস্ট্রি। এই মনাস্ট্রিটা থেকে খুব সুন্দর একটি শহরের ভিউ পাওয়া যায়। আমি এখানে গিয়ে একটি ড্রোন ক্যামেরার অভাব ভীষণ বোধ করেছি। পৌঁছে গেছি দুলদুল থারপালিং। পৌঁছে গেছি এই মনাস্ট্রিটাতে।
এখানে সিঁড়ি আছে, হয়তো ওই 50-60খানা সিঁড়ি দিয়ে এই মনাস্ট্রিটার উপরে যেতে হবে। এখান থেকে খুব ভালো একটা ভিউ পাওয়া যায়। চলুন দেখাবো আপনাদেরকেও। এই তো এটা দিয়েই উঠতে হবে। আর ওদিকে কি আর জায়গা আছে দেখো তো ওঠার? এইটাই জায়গা। প্রথমে ভেবেছিলাম মনাস্ট্রিটায় হয়তো 50-60টা সিঁড়ি পেরোলেই ওঠা যাবে, তবে গিয়ে দেখি আদতে কিন্তু অনেকগুলো সিঁড়ি ছিল। তবে মনাস্ট্রিটা এতটাই সুন্দর আর চারপাশের দৃশ্য এতটাই নৈসর্গিক ছিল যে সেই মনাস্ট্রিতে অতগুলো সিঁড়ি বেয়ে ওঠার অসুবিধা আমি একদমই বোধ করিনি। প্রায় অনেকগুলোই সিঁড়ি আছে। ওই সিঁড়িটা থেকে এই সিঁড়িটা থেকে এতটা উঠে আসা হলো, তারপরে উঠে এসে আবার এখান থেকে সিঁড়ি। পৌঁছে গেছি মনাস্ট্রিটাতে। সামনেই বিরাজমান এক মূর্তি, তবে এই মূর্তিগুলো কোন ঠাকুরের হয় আমি খুব একটা বুঝতে পারি না। যেখানে বুদ্ধদেব রাখা থাকে সেটা বুঝতে পারি, আর বাদ বাকি এই ঠাকুরগুলোকে আমি খুব একটা চিনি না। তবে যে কোনো ঠাকুরই কিন্তু মনে বেশ ভক্তি আনে। আর এইটি হলো মনাস্ট্রির চারপাশটা। আমরা এসে গেছি দুলদুল থারপালিং মনাস্ট্রি। এখান থেকে দারুণ সুন্দর একটা রাউন্ড ভিউ দেখা যায় পুরো শহরটার, অপূর্ব সুন্দর লাগে। এই যে এইখান থেকে নিচ দিয়ে বয়ে চলেছে কামিং রিভার, কামিং নদীর ধারে, আর জলের কুলুকুলু শব্দ খুব সুন্দর আসছে। হয়তো ক্যামেরায় সেটা জাস্টিফাইড হচ্ছে না, ক্যামেরায় হয়তো আওয়াজটাও আসছে না, কিন্তু এখানে দাঁড়িয়ে দারুণ সুন্দর লাগছে। চারপাশটা কিন্তু দেখার মতন। এই যে এখান থেকে দেখা যাচ্ছে দুলদুল গম্পা, আর তার সাথে এই হ্যাঙ্গিং ব্রিজ। দুলদুল গম্পা থেকে বেরিয়ে আমাদের এর পরের গন্তব্য ছিল এই হ্যাঙ্গিং ব্রিজ, যেটা কামিং নদীর ওপরে। দুলদুল গম্পা থেকে এই হ্যাঙ্গিং ব্রিজ গাড়িতে করে আসতে আমাদের 10 মিনিটের মতন সময় লেগেছিল। এই যে এসেছি আমরা হ্যাঙ্গিং ব্রিজ। এটা কিন্তু হেভি দুলছে মধ্যিখানে, লেখাই আছে বাইরে যে একসাথে 10 জনের বেশি আর কি যাওয়া যাবে না। তবু আমি একটু চেষ্টা করছি মাঝখানে যাওয়ার। আমার যেতে তো ভয়ই লাগছে বেশ, দুলছে হ্যাঁ। মধ্যিখানটা দিয়ে গেলে ঠিক হচ্ছে, হ্যাঁ সাইডে গেলে দুলছে। ব্যাস সাথী আর এসো না, এসো না, এসো না। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে নিচ দিয়ে নদী বয়ে চলেছে কামিং রিভার, বেশ দুলছে কিন্তু না। আর এখান থেকে শেষটা এত দুলছে যেতেও ভয় লাগছে। তাও তো মধ্যিখানটাতেও যেতে পারলাম না। হ্যাঙ্গিং ব্রিজ দেখে বেরিয়ে পড়েছি দিরাংয়ের উদ্দেশ্যে। পথে গন্তব্য হলো নাগ মন্দির। চলে এসেছি নাগ মন্দিরে। এটা হলো নাগ মন্দির। এর ভেতরে মনে হয় ক্যামেরা এলাও না, তাই ভিডিও শুটিংটা এখানেই করতে পারছি। এর ভেতরে গিয়ে হয়তো করতে পারবো না। মন্দিরটা দেখতে অনেকটা সেবকেশ্বরী মন্দির যেটা রয়েছে আমাদের নর্থ বেঙ্গল যেতে গেলে পরে সেবক রোডের ওপরে, ঠিক সেই রকম।
এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এই মন্দিরটাতে উঠতে গিয়ে। ঠান্ডাটাও বেশ অনুভব হচ্ছে এখানে, দারুণ ফিলিংস, ভীষণ সুন্দর লাগছে। নাগ মন্দিরের শিব ঠাকুর দর্শন করে আমরা পৌঁছে গেছি তেঙ্গা ভ্যালিতে। এখানে করব আমরা দুপুরের লাঞ্চ। এই তেঙ্গা ভ্যালি থেকে দিরাঙের দূরত্ব প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন রাস্তা, তাই দুপুরের লাঞ্চ সারবো আমরা এখানেই। এটি হলো বল অফ ফায়ার মিউজিয়াম। সেদিনকে মঙ্গলবার ছিল, তাই মিউজিয়ামটি বন্ধ ছিল। আর এখানে রয়েছে কামেং রিভারের ওপর আরেকটি হ্যাঙ্গিং ব্রিজ। এসেছি তেঙ্গা ভ্যালিতে। তেঙ্গা ভ্যালিতে রয়েছে একটা বল অফ ফায়ার মিউজিয়াম, আর রয়েছে এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ। যারা অরুণাচলের জন্য দিরাং যাবে তাদেরকে এইখানেই আসতে হবে দুপুরে লাঞ্চ করার জন্য। আমরা লাঞ্চ টাঞ্চ করে নিয়ে এখানে এসেছি। আজকে এই মিউজিয়ামটা বন্ধ রয়েছে। এটা ছিল আমাদের দুপুরের লাঞ্চের ভেজ থালি। পৌঁছে গেছি আমাদের আজকের শেষ গন্তব্য দিরাং, যেখানে আমরা রাত্রে থাকব। এটি হলো দিরাঙের বাজার। এখান থেকেই শুরু হচ্ছে দিরাং শহরটি। দিরাঙে আমরা যে হোমস্টেটিতে ছিলাম সেটি এই রাস্তাটা থেকে বেশ 1/2 ঘন্টা মতন দূরে, শান্তি ভ্যালির কাছাকাছি। এটি হলো দিরাঙে আমাদের হোমস্টে, ডিজং হোমস্টে। আজকের ভিডিওটি এতটুকুনি। দেখা হচ্ছে 3য় পর্বে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।